রোকেয়া প্রাচী আমাদের অতিথি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবার প্রিয় রোকেয়া প্রাচী। আজকে তাকে আমরা এনেছি মিছিল গুলা নিয়ে একটু কথা বলবো। ঢাকায় যে মিছিল আটকানো যাচ্ছে না, গত 19 দিনে পুলিশের হিসাবে 58টি মিছিল হয়েছে। 58টি মিছিল হয়েছে। আজকে 3জন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের অভিযোগ তারা মিছিল বন্ধ করার পদক্ষেপ নেননি, তাদেরকে পুলিশ লাইনে পাওয়া গিয়েছে। মিছিলের অংশগ্রহণকারীদের গ্রেফতার করলে জনপ্রতি 5,000 টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারপরে মিছিল থামানো যাচ্ছে না। রোকেয়া প্রাচী, পুলিশ কিন্তু বড় অসহায় আজ আপনাদের কারণে, কিভাবে সান্ত্বনা দেবেন? আসসালামু আলাইকুম বাড়ি ভাই, যারা আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। পুলিশ না, আসলে ইউনূস অসহায় হয়ে গেছে। ইউনূস ভয় পেয়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ভীষণ নাজেহাল হয়ে গেছে। সেই কারণে পুলিশের উপরে প্রেশার ক্রিয়েট করছে, পুলিশকে ধমকাচ্ছে এবং বলেছে তাদেরকে ক্লোজ করে ফেলবে, ওএসডি বানিয়ে ফেলবে, এবং সেটাই করেছে। 5,000 টাকা করে পুরস্কার ঘোষণা। অর্থাৎ এতদিন আমরা দেখেছি যে জনগণের মধ্য থেকে মব সন্ত্রাসী সহিংসতা হচ্ছিল, এবার রাষ্ট্র সরাসরি সন্ত্রাসী লিপ্ত হয়েছে। কারণ একটি রাষ্ট্র এভাবে কি পারে কি না মিছিল থামানোর জন্য মাথাপিছু টাকা নির্ধারণ করে দেয়, অর্থাৎ লেলিয়ে দেওয়া হলো মানুষকে যে মিছিল থামাও, মারো, কাটো, ধরো, যা ইচ্ছে করো, টাকা নাও, তবু মিছিল থামাও। এবং আপনি বোধহয় জানেন যে কর্ণফুলীতেও মাইকিং করে ভাড়া টাড়া না দেওয়ার জন্য বলা হচ্ছে। তো সেটাও পুলিশের কাছ থেকে সেভাবে সাপোর্ট নিয়েই করেছে। তো আমরা আসলে আমাদের এসব নিয়ে কিছু বলার নেই। আমরা শুধু এটুকুই বলবো যে এখনই তাদের এত না বিশ্বাস, সামনে কি করবে? মিছিল তো বাড়বে, মিছিল আরো হবে। এবার মিছিল তো জনগণ করবে, সাধারণ মানুষ মিছিল করবে, শ্রমিকরা মিছিল করবে, বেকাররা মিছিল করবে, নারীরা মিছিল করবে, মায়েরা করবে, শিশুরা করবে। কি করবে? কতজনকে আটকাবে? এদেশের জনগণ যখন রাস্তায় নেমে আসবে, সবাইকে 5,000 টাকা দিয়ে কুলাতে পারবে? 666 কোটি টাকা যে মওকুফ করেছে, 666 কোটি সহ আরো সব টাকা তখন এখানে লগ্নি করতে হবে। আর উদ্যোক্তা হওয়া যাবে না ইউনূসের। আমরা ইউনূসকে বলতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষ মিছিল শিখে গেছে, তারা মিছিলে যুক্ত হচ্ছে, মিছিল হবে। আমার একটু অবাক লাগলো রোকেয়া প্রাচী, বাংলাদেশে অনেক মানবাধিকার সংগঠন, অনেক মানবাধিকার ব্যক্তিত্ব, তাদেরকে আমরা চিনি জানি, তারা খুব চুপচাপ আছেন। চট্টগ্রামে যে মাইকিং করে বলা হলো যে ভাড়া দিবে না, মানে এটা অবিশ্বাস্য একটা ঘটনা। কিন্তু এটা আপনারা তো পরিচিত লোকজন আছেন, মানবাধিকার কর্মী ব্যক্তিত্ব যারা আর কি, তাদের সাথে কি এগুলো নিয়ে একটা আলাপ করার চেষ্টা করেন? তারা কেন কথা বলছেন না? খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের দেশে মানবাধিকার সংস্থাগুলো, মানবাধিকার কর্মীরা সবাই লাইফ সাপোর্টে আছে। ওনাদের অবস্থা আমাদের চেয়ে আরো খারাপ। একে তো ওনাদের এতদিন মানবাধিকারের যে ইমেজ দিয়ে বিদেশি ডোনারদের দিয়ে কাজকর্ম করেছে, একটা সুশীল বুদ্ধিজীবী ইমেজ তৈরি করেছে, এখন সেটাকে ঝেড়েও ফেলতে পারছে না, আবার সাহস করে কথাও বলতে পারছে না, কারণ তারাই প্রতিবাদ করে জুলাইতে রাস্তায় নেমেছিল। তো তাদের কাছ থেকে আমরা আসলে জাতি কিছু আশা করতে পারি না। তবে এই যে জিনিসটা ঘটেছে, এটা নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন, সারা পৃথিবীতে এরকম নজির নেই। আজকে হয়তো এখানে আমরাই বলছি মানবাধিকার সংস্থাগুলো কোনো রিপোর্ট করছে না, কথা বলছে না, কিন্তু ইতিহাসে এটা থাকবে এবং ভবিষ্যতে আমার ধারণা এই কাজগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আজকে হয়তো বাংলাদেশের মানবাধিকার সংস্থা কথা বলছে না, কিন্তু বাইরের মানবাধিকার সংস্থারা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা শুরু করবে, কথা বলবে। আমি আমার আসলে কাউকে অসম্মান করে তো কিছু বলতে দ্বিধা লাগে, কিন্তু আমার মনে হয় যে আমরা যাদেরকে দেখে অনেক স্বপ্ন দেখতাম যে আমরা মানবাধিকার কর্মী হব, খুশি কবির আপা থেকে শুরু করে আরো অনেকেই, যারা কথায় কথায় রাজপথে নেমে যেতেন, টেলিভিশনে সমালোচনা করতেন,
বাম দলের লোকজনও আছে, কেউ এখন কিছু বলছে না, কারণ ওই যে ছাত্রলীগ, আওয়ামী লীগকে বাড়ি ভাড়া না দিলে তাদের কিছু যায় আসে না। তো তারা ভাবছেন যে এই যে প্রথম থেকেই আওয়ামী লীগকে মারছে তাদের কি, আওয়ামী লীগের ঘর বাড়ি পুড়ছে তাদের কি। এখন এই করতে করতে যখন সাহস বেড়ে যায়, তখন তো সাধারণ মানুষেরও গায়ে হাত দিচ্ছে। মব তো আর শুধু আওয়ামী লীগে সীমাবদ্ধ থাকেনি। তেমনি দুদিন পরে আপনি দেখবেন যারা যে এলাকায় প্রতিবাদ করছে বা সামাজিকভাবে পারিবারিকভাবে যারা মানে স্বাভাবিক জীবনে বা পারিবারিক জীবনের ক্ষেত্রেও সত্য কথা বলছে বা প্রতিবাদ করছে, সেখানেও দেখবেন তাদেরকে বাড়ি ভাড়া তো দিবেই না, ঘাট ধরে বের করে দিবে, দোকানপাট থেকে বের করে দিবে, যেটা হচ্ছে। এগুলো কিন্তু ইতিমধ্যে ঘটছে। তখন তারা বুঝবে যে আসলে এটা প্রতিবাদ করার দরকার ছিল। আজকে কেউ প্রতিবাদ করছে না, সবাই নীরব, তাদের বিবেক কথা বলছে না। আমাদের তাদেরকে কিছু বলার নেই, ইতিহাস এবং সময় সাক্ষী থাকলো। যারা মিছিল করছে প্রতিদিন ঢাকায় বিভিন্ন জায়গায়, তারা আপনার সাথে অনেক সুসম্পর্কিত। তারা তারা তাদেরকে চেনেন, জানেন। আপনি মিছিলের আগের খবরগুলো জানেন, পরের খবরগুলো জানেন। এত এত ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলো করে যাচ্ছে, কোনো থামানো যাচ্ছে না। কিন্তু না, ওরা থামবে সাহসটা, না, অনেক সাহস, ওরা থামবে না। দেখেন, আমরা এভাবে দেখি এখন যে আমরা যদি মিছিলে না যাই আমাদের ৩০০ জনকে ওরা অ্যারেস্ট করবে। এমন তো না যে আমরা মিছিলে না গেলে ওরা থেমে যাবে, তা তো না। এমন তো না যে কেউ কিছু বলছে না, ওরা চুপ করে থাকবে। ওরা তো প্রতিজ্ঞা করেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, ছাত্রলীগকে নিশ্চিহ্ন করবে। তো মিছিলে যদি আমাদের ৩০০ জন অ্যারেস্ট হয়, মিছিলে না গেলে কতজন অ্যারেস্ট হচ্ছে? ২৫০ জন। আমরা যদি এখন লুকিয়েও থাকি, বাংলাদেশটাকে কি ওরা ভালো করে সাজাবে? তা তো না। বাংলাদেশটা তো ধ্বংস হচ্ছে। এখানে কিন্তু কেন আজকে ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা মরিয়া হয়ে গেছে? কারণ ধরেন আমরা চুপ করে থাকলাম, কথার কথা। আমরা চুপ করে আছি, ইউনূস বাংলাদেশটা সুন্দর ফুলের বাগান বানাচ্ছে। তা তো না। ইউনূস তো বাংলাদেশটাকে ধ্বংস করছে। আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান করছে, মুক্তিযুদ্ধকে অপমান করছে, সংবিধানকে ভুলণ্ঠিত করছে। তাহলে আমি যে চুপ করে থাকব জীবন বাঁচানোর প্রয়োজনে, আমাদের ভাইরা যে চুপ করে থাকবে, কিসের জন্য চুপ করে থাকবে? আমরা বেঁচে থাকবো কি পরিচয়ে? আমি যে একটা মানুষ বেঁচে আছি, আমার পরিচয় কি? আমি বাংলাদেশের একজন মানুষ। আমি বেঁচে থেকে আজ হোক কাল হোক আমি কোথায় নিঃশ্বাস নেওয়ার জন্য পা রাখবো? আমার বাংলাদেশের মাটিতে। তো ওরা তো আমার বাংলাদেশের মাটিটাই নষ্ট করছে, ধ্বংস করছে। আমি যে নিঃশ্বাস নেওয়ার জন্য বাংলাদেশের রাজপথে হাঁটবো, সে রাজপথটাই তো থাকবে না। তো যে বাংলাদেশ থাকবে না, সেই বাংলাদেশে পরবর্তীতে আমি আলো বাতাস দেখব বলে আজকে আমি নীরবে নিভৃতে লুকিয়ে থাকবো, আরামে থাকবো, কিংবা নিজের স্বার্থকে ঠিক রেখে কারো সাথে অ্যাডজাস্ট করে ফেলবো, সেটা তো সম্ভব না। আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, তাহলে তো আপনি সহ্য করতে পারবেন না। দেশ আর নিজের মা একই তো কথা। কোন মানুষ তার নিজের মাকে অসম্মানিত হতে দেখতে পারে? কোন মানুষ, সে যদি সত্যি মানুষ হয়, সে তো তার দেশের এরকম দেশ বিক্রি সহ্য করতে পারবে না। তো কাজেই আমাদের আমাদের কোনো অপশন আর নাই। আমরা বেঁচে থাকি বা মৃত্যুবরণ করি, আমাদের অপশন একটাই, বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। এবং বাংলাদেশকে রক্ষা করার প্রয়োজনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দরকার। বাংলাদেশকে রক্ষা করতে হবে, কারণ এই বাংলাদেশটা আমাদেরকে কেউ দেয়নি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ৩ লাখ মায়ের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি। বঙ্গবন্ধু তার সারা জীবন দিয়ে গেছেন এ মাটিতে। তো আজকে আমি, রোকেয়া প্রাচী বা আমাদের ভাইরা কেন বসে থাকবে? তার ঘর বাড়ি পুড়ে ফেলেছে, তার বিরুদ্ধে মামলা দিচ্ছে, সে পরীক্ষা দিতে পারছে না, সে চাকরি করতে পারছে না, তার স্ত্রীর সাথে দেখা নাই, সন্তানের সাথে দেখা নাই, মায়ের সাথে, বাবার সাথে। আমরা সবাই পরিবার পরিজনহীন একটা যুদ্ধের অন্ধকার ময়দানের মধ্যে দাঁড়ানো।
সেই যুদ্ধের ময়দানে আমাদের একটাই নির্দেশ, আগে বাড়ো। একটাই কাজ, একটাই লক্ষ্য, যুদ্ধ করে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। পার্থক্য হচ্ছে আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমরা এই মুহূর্তে হয়তো অনেক লুকিয়ে কৌশল করে মিছিল করে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, কিন্তু এই সময় তো এরকম থাকবে না। সময় এই কৌশল আরো আগে বাড়বে, আরো অনেক বেশি যুদ্ধের দামামা বাজবে। নেত্রী আমাদের কোনো না কোনো নির্দেশ দিবেন, আমরা সেভাবে আরো এগিয়ে যাব। ওই যে আপনি বললেন না যে কেন আমরা মানে থামছি না, থামবে না তো, এ আগুন থামবে না। ইউনূস যে আগুনটা লাগিয়েছে, এ আগুনে ইউনূস না পোড়া পর্যন্ত এই আগুন কোনোদিন থামবে না। এবং এই আগুনে যদি আমরাও 1 লক্ষ মানে শহীদ হয়ে যাই, কোনো অসুবিধা নাই। 1 লক্ষ শহীদ, 30 লাখ শহীদের মধ্যে আমরা কি সকলের নাম জানি? জানি না তো। এরকম 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী নাই হয়ে গেলে কে মনে রাখবে? কিন্তু বাংলাদেশকে মনে রাখবে। বাংলাদেশকে টিকতে হবে, বাংলাদেশটা তো থাকতে হবে। এই ব্যাপারে তো কোনো আপোষ চলবে না। তো কাজে মিছিল থামবে না, সাহসেও ভাটা পড়বে না। এই মিছিলগুলা শুধু পুলিশ না, স্বরাষ্ট্র উপদেষ্টা না, বিএনপির গায়ে মানে উত্তাপ লাগছে। বিএনপি নেতারা নানা মন্তব্য করছেন মিছিলগুলা নিয়ে। একজন বলেছেন যে আওয়ামী লীগের নেতারা যদি কর্মী এখানে যদি জয় বলে 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাংলা বলে। একজন বলছেন যে ব্যানার ধরার 2টা মানুষ পাওয়া যাচ্ছে না। একজন বলছেন এটা নাকি এআই দিয়ে তৈরি করা ছবি, এগুলো কারেন্ট কোনো মিছিল না। বিএনপি হঠাৎ করে মিছিলগুলো কথা বলতে শুরু করেছে, কি মনে হয় আপনার? দেখেন, বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে পারতেন, দাঁড়ালেন না। তারা বলেছেন 2 জন মিলে মিছিল করছে। যদি তাদের কথা সত্যিও হয়, ওনাদের বুঝতে হবে এই বাংলাদেশে এরকম দিনে 2 জন যদি মিছিল করতে পারে তাহলে কত বড় সাহসী মানুষরা আওয়ামী লীগ করে। 2 জন তো করছে না, এখন মানুষ এখন শত শত মানে হাজারে চলে গেছে মিছিলের সংখ্যা। বিএনপি ইউনূসের মব বাহিনীর নেতৃত্ব দিয়েছে এতদিন। বিএনপি ছাত্রলীগের নিষিদ্ধতে চুপ করেছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে। বিএনপি ভেবেছে ইউনূসের সাথে আতাত করলে, হাত মেলালে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে, তাদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী হবে, কেউ সংসদে যাবেন, নানান স্বপ্ন দেখছেন। কিন্তু ওনারা তো টেম্পো স্ট্যান্ডে আটকে আছেন। আমাদের ছাত্রলীগের ভাইদের সমালোচনা করে কোনো লাভ নেই। আজকে ছাত্রদল জাকসুতে 28টা এবং 25টা আসনের মধ্যে একটি আসনও পায়নি ছাত্রদল, এবং বলছে ছাত্রলীগ নাকি ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির অস্তিত্ব যেখানে গিয়ে ঠেকেছে, সেখানে তাদের নিজেদেরই বিচার বিশ্লেষণ করতে হবে তারা কোথায় দাঁড়িয়ে আছে, কোন মরীচিকার মধ্যে দাঁড়িয়ে আছে। ওনারা মরীচিকার মধ্যে দাঁড়িয়ে দিনে দুপুরে স্বপ্ন দেখছে যে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং ইউনূসের সুরে সুরে গান গাইছে তারা। তো তাদের কথা আমাদের কিছু যায় আসে না। আমরা তো সময়ে সেই প্রমাণ হয়েছে যে হাজারে হাজারে মিছিল হচ্ছে, এবং অনেক মিছিল 1টি 2টি না, সারা বাংলাদেশময় মিছিল হচ্ছে। এবং আপনি দেখবেন, আপনার সত্যিই তো একদিন মিছিল নিয়ে কথা হচ্ছিল, এক সাবেক ভাই বলছিলেন মিছিল কেন হচ্ছে কি। তো সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, একদিন বিএনপিকেও মিছিলে আসতে হবে। বিএনপিকে আরো দুর্দশার জন্য প্রস্তুতি নিতে হবে। তারা যেখানে দাঁড়িয়ে আছে, তারা ভাবছে যে মরীচিকায় দাঁড়িয়ে যে চকলেটটি দুলছে মরীচিকার মধ্যে, সেখানে আসলে চকলেট নেই, ওটা এক ধরনের ধোঁকা। বিএনপি বডিগার্ডের চাকরি পেয়েছে আর আপনি বলছেন ধোঁকা, মরীচিকা। বিএনপি খুব বেশি আন্ডারমাইন করা হলো না?
দেখেন এখানে তো আমি বলবো যে ইউনুসকে আমরা জানতাম যে ভেরি স্মার্ট মার্কেটিং পারসন, বাট এখন মনে হচ্ছে উনি খুব ভালো পলিটিশিয়ানও। কারণ একা যদি যেত নিউ ইয়র্কে, তো একা তার লোকজন সামাল দিতে পারতো না আওয়ামী লীগকে। এখন সেজন্য সে বুদ্ধি করে বডিগার্ড হিসেবে জামাতকে নিয়েছে। জামাতের লোক জামাতের নেতাকে বাঁচানোর জন্য তারা একটা প্রোটোকল দিবে, পেয়ে গেল কিছু লোক। বিএনপির লোকজনকে নিয়ে গেছে, তারা বিএনপির নেতার জন্য বিএনপির কিছু মানুষ রাজপথে আসবে নিউ ইয়র্কে, তো এখানে পেয়ে গেল কিছু মানুষ। এদিকে এনসিপি কে নিয়ে গেছে, এনসিপির কিছু নেতৃবৃন্দ ওখানে এসে এনসিপি কে প্রোটোকল দিবে। তাহলে ইউনুস মানে এই যে ধোকা প্রতারণার মাধ্যমে কিন্তু বিএনপিকে দিয়ে একটা ভালো বডিগার্ড পেয়ে গেল নিউ ইয়র্কের মাঠে, তার সাথে তার পক্ষে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা গ্রুপ এনসিপি, জামাত। তো ইউনুস বেটার পলিটিশিয়ান বিএনপির চাইতে। বিএনপি কেন ওখানে গিয়ে ইউনুসকে প্রোটোকল দিবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি রাজনৈতিকভাবে তার যে অবস্থান, তারা তার সাথে কেন যাবে? এটা কি সফর? এটা কি তাদের চারজনের ব্যক্তিগত রাজনৈতিক সফর, নাকি এটা রাষ্ট্রীয় সফর? যদি তাই হয়ে থাকে তাহলে তারা সফর সঙ্গী হয়েছে, তো সফর সঙ্গী তারা হতেই পারে, কিন্তু সফর সঙ্গী হওয়ার পরে তারা দিনের শেষে কি পাবে সেই হিসাব নিকেশ তারা নিশ্চয় কোনো একটা কিছু পেয়েছে, কোনো একটা চকলেট টকলেট কিছু একটা হিসেব দিয়েছে যে 1 বক্স চকলেট পাবে কিংবা 4টা আপেল গাছ পাবে, এরকম একটা কিছু তো লোভ দিয়েছে। তো এখন সেই লোভে যাচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য। আবার জামাতকে একটু বেশি প্রাধান্য দিয়েছে দেখে প্রধান উপদেষ্টা চিঠি দিয়ে বিশেষ রেকমেন্ডেশন দিয়ে 4 জন জামাতের লোককে কানাডাতে পাঠিয়েছে। তো এই যে এখন বুঝতে হবে বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে। তারা মনে করছে যে হয় না, আমরা তো আগে দেখতাম যে বঙ্গবন্ধু কন্যা যখন বিদেশে যেতেন সাথে প্রায় অনেকজন যেতেন এবং তারা খুব গর্ব করে বলতো যে আমরা কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গী, আমরা কিন্তু প্রধানমন্ত্রীর সাথে যাচ্ছি। তো বিএনপিও এবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন, বিএনপি খুশি হয়েছে, বিএনপির একটা প্রাপ্তি ঘটেছে। কিন্তু আমরা দেখছি আবারও ধোকা, আবারও ধোকা, আবারও মরীচিকা। রোকেয়া প্রাচী, এই যে এই মিছিলগুলার আসলে আপনাদের টার্গেটটা কি? কি বলবেন মানুষকে? দুটো কাজ গভর্নমেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে ট্রাইব্যুনালের বিচার, খুব তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত আসবে। আমাদের সম্পাদক সাক্ষ্য দিয়েছেন, নাহিদ সাক্ষ্য দিয়েছেন, সাবেক আইজিপি রাজসাক্ষী হয়েছেন, খুব তাড়াতাড়ি আসবে সেটা। বিচার তো কেউ আটকাতে পারছে না, বিচার তারা করে ফেলছে। তারা ইলেকশনের কথা বলছে ফেব্রুয়ারির মধ্যে, এর মাঝে তারা জুলাই সনদ এই বিষয়টার সামনে চলে আসছে। ইলেকশনের একই সাথে জুলাই সনদের জন্য গণভোট একই দিনে করার কথা চলছে। কোনো আলোচনাতে আপনারা নাই। যাদের কোনো ভোট নাই বাংলাদেশে, সেই সংগঠনের নেতারাও মূল কথাটা বলছেন আওয়ামী লীগ যাতে ভোট করতে না পারে। আপনারা শুধু মিছিল করছেন, আটকাতে তো পারছেন না কোনো কিছু। আপাত দৃষ্টিতে আমরা কিছু আটকাতে পারছি না, কারণ মনে হচ্ছে যে আমরা আসলে আটকাতে পারছি না। কিন্তু যদি তাই হয়ে থাকে আমরা কিছু আটকাতে পারছি না, তাহলে এত এত অস্থির কেন ইউনুস? আমরা যা দেখা যাচ্ছে খালি চোখে যে আমরা কিছুই পাচ্ছি না, তাহলে তার অস্থির হওয়ার কিছু নেই, খুশি থাকা উচিত। আমরা দেখলাম আইন উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে ধমকাচ্ছে যে কেন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, খুব অখুশি। আমরা দেখছি যে ছাত্রলীগের মাধ্যমে আওয়ামী লীগকে থামাতে হবে, মিছিল থামাতে হবে, আওয়ামী লীগকে আগে বাড়তে দেওয়া যাবে না। কেন কেন অনেক তড়িঘড়ি করে ইউনুসের আমেরিকা সফর, কেন ইউনুসকে আমরা দেখছি যে বারবার বাংলাদেশে আমেরিকান এম্বাসির দূতাবাসে এত ঘন ঘন যাওয়া, ফোন যোগাযোগ করবার চেষ্টা করা। আমরা দেখছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু যে সকল বন্ধু স্থানীয় ছিল তারা কেউ তার সাথে নেই, তার সঙ্গী সাথীরা নেই। দেশেও দেখছি আমরা যে সকল বড় বড় মিডিয়া হাউসগুলো তার সাথে ছিল তারা কিন্তু এখন সেভাবে নেই। তারা ধীরে ধীরে বিড়ালে গলায় ঘন্টা বাঁধতে শুরু করেছে। জুলাই সনদের কথা বলছে, জুলাই সনদ মানে আমাদের সংবিধানে হাত দেয়া তো,
সেটি তারা আসলে ভাবছে পারবে। মাঝে মাঝে এই সমস্ত জিনিস বলে আমাদের জনগণের পালসটাকে তারা টেস্ট করে যে এটা বলে দেখি হবে কিনা। গণভোটের ব্যাপারটাও তাই, যে ওইটাও একটা টেস্ট ছিল, ফায়ার টেস্ট, জনগণের পালস দেখি। তা আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন তো আসলে সে দিতে চায় না, এটা একদম সুস্পষ্ট। আর জুলাই সনদকে নিয়ে যে বাড়াবাড়ির জায়গায় গিয়েছে সেটিও সম্ভব হবে না, কারণ সংবিধানে হাত দেওয়ার জন্য কোনো এখতিয়ারই অবৈধ অসাংবিধানিক সরকারের নেই। কারণ একটি সংবিধান বিষয়ে কথা বলতে গেলে যে আইনি প্রক্রিয়ার প্রয়োজন সেটির কোনো এখতিয়ার তার নেই। বা তাকে যে আমরা যে 106 অনুচ্ছেদের যে আমাদের সবাইকে যে পড়ানো হয়েছে, যে পানি পড়াটা পড়ানো হয়েছে, গ্রামে একটা কথা আছে না যে পানি পড়া দেয়, পানি পড়া কি ফু দিয়া দিল একজন, খেলো আর পেট ব্যথা ভালো হয়ে গেল। তো ওই যে পানি পড়া দেওয়া হয়েছে 106 অনুচ্ছেদ, খুব আইন বোঝানো হয়েছে, সেটিও কিন্তু ধীরে ধীরে সামনে চলে আসছে। এখন ইউনূস শ্যাম রাখি না কুল রাখি সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আছে। আপনি দেখবেন শিশির মনির কিন্তু একটি কথা বলেছে যে তারাও জানে যে এই সরকার কোন কাঠামোয় দাঁড়ানো। তো সবকিছু মিলিয়ে আমি আপনাকে এই অনুষ্ঠানে যতটুকু রেখে টেকে বলতে পারি সেটি হচ্ছে যে নির্বাচন দেওয়ার কোনো প্রক্রিয়া বা কোনো ইচ্ছাই তার নেই। আর নির্বাচন করলে তাকে ইনক্লুসিভ নির্বাচনের মধ্যেই যেতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না। তার একটি কারণ আমি বলি, কারণ যখন স্বতন্ত্র কেউ দাঁড়াবে তাদের কিন্তু অনেক ভয়, জাতীয় পার্টি সহ 14 দলকে, যে ওখান থেকে না জানিয়ে 100 জন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে আওয়ামী লীগের হয়ে, বা আওয়ামী লীগের ভোটগুলো সেখানে যাবে, সেই ভয়ও তাদের আছে। কাজেই তারা তো এরকম পারবে না যে শুধু জাতীয় পার্টি, জামাতে ইসলামী, এবি পার্টি, এনসিপি তারা আর বিএনপি মিলে ভোট করবে, তো এটা তো সম্ভব নয়। তো কাজে নির্বাচন তারা করবে না, তারা গণভোটও করতে পারবে না, জুলাই সনদও মানে আমাদের 72-এর সংবিধান পরিবর্তন করতে তারা পারবে না। এখন তারা যেটা করছে, ট্রাইব্যুনালের কথা আপনি বলেন, সেই চেষ্টাটা তারা করছে, কিন্তু সেটিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটি সফল হবে না। সেটি সফল হবে না কোন কোন প্রক্রিয়া সেটি আমি এই মুহূর্তে না বলাটাই ভালো। আর আমাদের লক্ষ্য কি, আমরা আসলে আমাদের এই মিছিল কোথায় পৌঁছাতে পারে? মিছিল তো আসলে অনেক দূর যেতে পারে, মিছিল অনেক দূর যেতে চায়। মিছিল শহর, গ্রাম, নগর ছাড়িয়ে মিছিল যখন অনেক দূর ছড়িয়ে যাবে, সে আশঙ্কা, যে কথাটা আমরা বলি না, বলতে পারছি না, অনুচ্চারিত, সেই ভয়টাই ইউনূস পাচ্ছে। যে কথাটা আপনি আমাকে যে উত্তরটা শুনবার জন্য প্রশ্ন করেছেন, যে উত্তরটা আমি দিচ্ছি না, আটকে রাখছি, সেই উত্তরটার ভয়কে কেন্দ্র করে ইউনূসের ঘুম হারাম, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম হারাম। তারা যে আশঙ্কা করছে সেটি ঘটবে একদিন না একদিন। খুব বেশি দূরেও নয়, খুব সহসাও ঘটবে না, কিন্তু সেটি ঘটবে। সেই ভয়টা তারা যেমন পাচ্ছে, আশঙ্কা করছে যেমন, সেটি সত্যি। যুগে যুগে মিছিল তো কেউ ঠেকাতে পারিনি। আর আওয়ামী লীগের যে দুর্বার গতি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন 100 গুণ বেড়ে যায় আওয়ামী লীগের গতি। 17,000 আওয়ামী লীগের, ছাত্রলীগ সহ নেতাকর্মী মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে। 71-এর পরবর্তী সময়ে প্রত্যেকটা আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবদান রয়েছে। আওয়ামী লীগ তো পরোয়া করে না, আওয়ামী লীগ অভিমান করে কিন্তু পরোয়া করে না কোনো কিছু। সেনাবাহিনী প্রধান নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য ইঙ্গিতবাহী, কিন্তু সেনাবাহিনী প্রধানের ডাকে তারা সেনানিবাসে গিয়ে সরকার গঠনের আলোচনা করেছেন। তখন সেনাবাহিনীর উদ্যোগটা প্রশ্ন ছিল না। সেনাবাহিনী প্রধান যখন নির্বাচনের কথা বলে তখন অসহ্য মনে হয় সেটা। এখানে কোনো একটা ইঙ্গিত আছে। একটা ব্যাপার হচ্ছে এই বিদেশিরা যে তাদের উপর আস্থা রাখতে পারছেন না, আপনি বলছেন আপনাদের সাথেও যে বিদেশিরা কোথাও আলোচনা করার চেষ্টা করছে, এটাও কিন্তু আমরা জানি না। কিন্তু না, সেটা তো আসলে আমার মনে হয় না আমার আলোচনা করা ঠিক হবে। কিন্তু আমি আসলে যেটুকু বুঝি খালি চোখে সেটি হচ্ছে যে আজকে ইউনূস যা করছে, ধরেন
ইউনূস যেভাবে বাংলাদেশের বিষয়ে যেভাবে সিদ্ধান্তগুলো নিয়েছে, আপনি দেখেন আমরা কিন্তু জানি না সেন্ট মার্টিনের অবস্থা কি, আমরা কিন্তু জানি না চিটং পোর্ট, আমরা জানি না ভূমধ্যসাগরের সেই বৃষ্টি জায়গা যেখানে খনিজ সম্পদের ভান্ডার রয়েছে, যে সমুদ্র জয় করেছিলেন বঙ্গবন্ধু কন্যা, আমরা কিন্তু এগুলোর বিষয়ে কোনো তথ্য নেই। এবং এমন একটি জায়গায় ধরেন মার্কিন মানে মহড়া হয়েছে এমন একটা পয়েন্টে, যে পয়েন্টটা খুবই সিগনিফিক্যান্ট, যেখান থেকে ভারতেরও কিছু জায়গাকে নজরদারি করা যায়, যেখান থেকে মিয়ানমার বর্ডারকেও নজরদারি করা যায়। তো এই সমস্ত আশঙ্কার জায়গা থেকে আমার মনে হয় যে ভারত এবং চীনকে একটু একটু চাপে রাখা, তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না যে যে মার্কিন প্রশাসনের সহায়তায় ইউনূস ক্ষমতায় বসেছিল, সেই সেই বন্ধুত্ব বা আস্থার জায়গাটি এখনো বলবৎ আছে বলে আমার মনে হয় না। এটা আমি আমার ব্যক্তিগত দায়িত্বের জায়গা থেকেই বলছি, খালি চোখে আমার কাছে মনে হয় যে সেই জায়গাগুলো আর নেই। কারণ আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর প্রয়োজন হয় না। আর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে কেন, কি যোগ্যতা তার? সে কি খুব রাজনৈতিক ব্যক্তি? সে কি খুবই গণতন্ত্রের পক্ষে আন্দোলন করা কোনো ব্যক্তিত্ব না তো। বিশেষ প্রয়োজনে সে সেখানে গিয়েছে, বাংলাদেশের কিছু বাংলাদেশকে সে আসলে অন্যের ইশারায় পরিচালিত করবে, বাংলাদেশকে বিকিয়ে দেবে। তো ইউনূসের প্রয়োজন যদি ফুরিয়ে যায়, কেউ যখন ব্যবহৃত হয় তখন সেই ব্যবহৃত হওয়ার সময়ের একটা মেয়াদ থাকে। তো আমাদের খালি চোখে আমরা বুঝতে পারি যে মেয়াদটা শেষ হয়ে আসছে। তো মেয়াদটা তো দীর্ঘদিন থাকবে না, মেয়াদ শেষ হয়ে আসলে কি হবে? আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি যেখানে ওসামা বিন লাদেন, গাদ্দাফি, সাদ্দাম হোসেন এদেরকে যারা মানে হাইব্রিডের মতো করে নিয়ে গিয়ে একটি জায়গায় বসানো এবং সে বসিয়ে তাদের মতো করে সেই দেশগুলাকে ধ্বংস করা, এবং ধ্বংস করবার পর আমরা দেখেছি সেখানকার ইসলামী যে উগ্র মৌলবাদ গোষ্ঠীরা কিন্তু গর্ত থেকে বেরিয়েছে। তো আমরা কিন্তু এখন দেখছি বাংলাদেশের সকল ইসলামিক উগ্র মৌলবাদ গোষ্ঠী থেকে শুরু করে আজকে কিন্তু জঙ্গি বলেন সবকিছু বাংলাদেশে গিজগিজ করছে, এবং তারা তারা কিন্তু ভাসমান দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট। তো এই যে বিষয়টা, বাংলাদেশের যে ভাবমূর্তিটা, বাংলাদেশ এখন যেরকম একটা জায়গায় দাঁড়ানো, তাতে আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি বাংলাদেশের চেহারাটা কেমন। তো যে চেহারাটা বাংলাদেশের এখন দাঁড়িয়েছে ইউনূসের হাত ধরে, আজকে সেই চেহারা কি বিশ্বের অন্যান্য জায়গায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সাদরে গ্রহণযোগ্য কোনো ভাবমূর্তি? নিশ্চয়ই না। পৃথিবীর সভ্য কোনো দেশে বা পৃথিবীর অন্যান্য দেশ কি খুব ভালোবেসে গ্রহণ করছে যে দেশে জঙ্গি আছে, সন্ত্রাসী আছে, উগ্রগোষ্ঠী দ্বারা পরিচালিত কোনো দেশ বা দখল হওয়া কোনো দেশ? সেটা যেভাবেই হোক না কেন, তাকে যদি বসানো হয় সেই গদিতে, কারণ আমার কাছে মনে হয় যে সেই জায়গায় থেকে ইউনূসের যে ভাবমূর্তি এবং বাংলাদেশের যে জায়গাটা, সে যেভাবে বাংলাদেশে ক্ষমতা দখল করেছিল, সেইখানে সব মেকানিজমগুলো, নাটবল্টুগুলো খুলতে শুরু করেছে, এটা বোঝা যায়। তো সেইখান থেকে তারা তাদের শেষ চেষ্টা করবে। নির্বাচন দেওয়ার কথা কিন্তু কদিন আগে ইউনূস বলছিল যে নির্বাচন দিতে হবে। কেন বলছে? কদিন আগে তারা চায়না সফর করে এসেছে, নির্বাচন দিতে হবে সে কেন বলছে? সেটাও বুঝতে হবে আমাদের। সে কি নির্বাচন দিতে আসলে চায় না, কিন্তু দিতে হবে বলছে, আবার নির্বাচন যেন না হয় সেই পরিস্থিতিও তৈরি করছে। তো সে কারণেই আমি বলছি যে আজকে ইউনূস এবং তার প্রশাসন যেখানে দাঁড়িয়ে আছে, যাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, সেই জায়গাগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে, সেই জায়গাগুলোর নাটবল্টু খুলতে শুরু করেছে, এবং সেটার প্রমাণ আমরা পাচ্ছি এবং সামনে পাব। এখন প্রয়োজন জনগণের বারুদ। দেশের সবচেয়ে পাঠকপ্রিয় বিকৃত পত্রিকা হচ্ছে প্রথম আলো। রোকেয়া প্রাচী, আপনি কি লক্ষ্য করছেন প্রথম আলো আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? প্রথম আলো তার লেখায়, মন্তব্যে নানাভাবে স্পষ্ট তার কাছে এখন আওয়ামী লীগের চাইতে জামাত ভালো। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তো কিভাবে দেখেন বিষয়টা? আমরা বিস্মিত নই, কারণ আওয়ামী লীগের সরি প্রথম আলোর যে ভূমিকা, সেখানে অন্য অনেকের সাথে মানে যে যে ডক্টর ইউনূস যখন
আরো আজ থেকে অনেক বছর আগে যখন কিংস পার্টি করতে চেয়েছিল, তখন তার সাথে যারা সবচাইতে বন্ধুস্থানীয় ছিল তারাই হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ। এবং সেই সময় কিংস পার্টির সময় উনার আশেপাশে যারা ছিল তারাই কিন্তু আজকে উপদেষ্টা মণ্ডলীতে আছে এবং তারা একসাথেই আছে, তারা খুবই ঐক্যবদ্ধ। তো তারা আওয়ামী লীগকে সরিয়ে তখন থেকেই আসলে জামাতকেই তারা শক্তিশালী মনে করেছে, শক্তিশালী হিসেবে জামাতকে তৈরি করেছে। কারণ তারা যে জিনিসটা চায় সেটি হচ্ছে আওয়ামী লীগকে সরানো নয়। আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের রক্ষক, ধারক বাহক, সেই জন্য আওয়ামী লীগকে সরালে মুক্তিযুদ্ধ বিরোধী সে ৭১-এর পরাজিত শত্রুদেরকে আবারও ক্ষমতায় নিয়ে আসা সম্ভব। কারণ এই ৭১-এর পরাজিত শত্রুদের একমাত্র জম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা। কাজে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যাকে যদি হটানো যায়, সেই চক্রান্তটা তারা এতদিন ধরে করেছে। আওয়ামী লীগ তো উসিলা, তাদের প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগকে সরানোর কথা যদি না বলে তারা যদি বলতো যে আমরা জামাতকে চাই, ৭১-এর পরাজিত শত্রুদের চাই, মুক্তিযুদ্ধ ভুল ছিল, মুক্তিযুদ্ধে এই ছিল, এখন যে ন্যারেটিভটা তারা দেয়, তাহলে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করত, তাদের সাথে কোনো জনমত তৈরি হতো না। তারা সেই কারণে যেটা করেছে, ভারত বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ এবং বঙ্গবন্ধু কন্যা বিদ্বেষকে তারা মার্কেটিং করেছে। ইউনূস সাহেব মানে ট্রিমেন্ডাস মার্কেটিং পারসন। প্রথম আলো ডেইলি স্টার অনেক বড় মার্কেটিং লোক এবং তাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা সব এক একজন এনজিও এবং মার্কেটিং সেক্টরের লোক। কাজে সবাই মিলে তারা সেই মার্কেটিংটাই করেছেন এবং তার ফলাফল হচ্ছে ৫ই আগস্ট। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে যুদ্ধটা তারা করেছে, মানে প্রথম আলো বা ডেইলি স্টার সহ তাদের যে সিন্ডিকেট, তারা কিন্তু তাদের সকল যুদ্ধ কিন্তু ছিল মুক্তিযুদ্ধের সে পরাজিত শত্রুদের ক্ষমতায় বসানোর জন্য। এবং ওই মিথ্যা ন্যারেটিভগুলো তারা বহু বছর ধরে নাটকে, সিনেমায়, গল্পে নানানভাবে তারা কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে পয়জনের মতো ঢুকিয়ে দিয়েছে। আবার সেই প্রথম আলোকে আপনি দেখবেন কদিন আগে এমন একটি নিউজ করেছে যেখানে ৫২ জন শহীদ ফেরত এসেছে। অনেক বড় একটা নিউজ, যে নিউজটা ইউনূসদের ভিত কাঁপিয়ে দিতে পারে। সেটি কেন? সেটি কি তারা খুশি হয়ে করেছে ইউনূসের বিপক্ষে যাওয়ার জন্য, আওয়ামী লীগের পক্ষে থাকার জন্য? না, তারা করেছে কারণ তাদের মনে হচ্ছে তারা তো হিসেবই, সময়টা এখন ইউনূসের বিপক্ষে গিয়ে সংবাদ করবার। ওই যে আমি আপনাকে বলেছি, নাটবল্টুগুলো খুলছে, সিন্ডিকেটগুলো ভাঙছে, জায়গায় জায়গায় নড়বড়ে হচ্ছে সম্পর্কগুলো তাদের, সেটা হচ্ছে এটার ফলাফল। কারণ তারাই লিখেছে গণহত্যাকারী আওয়ামী লীগ, তারাই বলেছে হাজার হাজার গণহত্যা হয়েছে, আজকে তারাই কিন্তু নিউজ করেছে এই ৫২ জন শহীদ তাদের লিস্টে কি করে নাম গেল, তারা কি করে ফেরত এলো। এই কথাগুলো কিন্তু আমরা বহু আগে বলেছি, কিন্তু আমাদের কথার চাইতে প্রথম আলোর বা ডেইলি স্টার বা তাদের ভয়েসটা অনেক বেশি স্ট্রং ছিল। তারা সেই নেটওয়ার্কটা তৈরি করতে পেরেছিল, যে নেটওয়ার্কটা তৈরি করতে বাংলাদেশ আওয়ামী লীগের আমরা ব্যর্থ হয়েছি, আমরা আমাদের সাইবার টিম তৈরি করতে ব্যর্থ হয়েছি, তারা পেরেছে। তাদের সকল কর্মীরা আমাদের আওয়ামী লীগের থেকে, আওয়ামী লীগের আয়োডিন খেয়ে, ভিটামিন খেয়ে তারা শক্তিশালী হয়েছে, তারা স্পিকার হয়েছে, আইকন হয়েছে, রোল মডেল হয়েছে, মোটিভেশনাল স্পিকার হয়েছে এবং হয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ওয়েপেনগুলোকে ব্যবহার করেছে, আমাদেরই ছায়াতলে থেকেছে। কিন্তু আজকে আবার তারা ধীরে ধীরে আবার আগেই ঠিক ছিল বা আগেই ভালো ছিল বা এটা এরকম ছিল, আচ্ছা আমরা বুঝিনি, এখন কিন্তু সুর পাল্টাচ্ছে। এই সুর পাল্টানোটা মানেই হচ্ছে ওই যে বাতাসটা পরিবর্তন হচ্ছে, যদিও বাতাসে আজকাল পূজার প্রতিমা ভেঙে যাচ্ছে, এটাও বাস্তবতা। এই যে মার্কেটিং এর কথা বললেন, এখন তো মার্কেটিং এর যুগ, সেটা আপনার রুকিয়া প্রাচী, আপনি যদি একটু ছবি বানান, আপনি যদি অভিনয় করেন, আপনার সবকিছুর সাথে যেহেতু এখানে লগ্নি থাকবে, এখানে আপনি মার্কেটিং এরও চিন্তা করবেন, যেহেতু লগ্নিটা উঠে আসে। তারা যদি মার্কেটিং গুলা বুঝে মার্কেটিং করতে পারে, আপনারা পারছেন না কেন? আমরা পারিনি তখন, আমরা যে পারিনি, আমরা যে কারণ তাদের লোকজনকে আমরা প্রমোট করেছি। তারা কিন্তু তাদের ক্যারিয়ার বলেন, তাদের তারা যে ফলোয়ার বানিয়েছে, তারা যে
মানে যে পজিশনে আজকে সেটা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে থেকে আমাদের মধ্যে থেকেই তারা সুযোগ সুবিধাটা নিয়েছে। তো সেই সুযোগ সুবিধাটা নিয়ে এখন তারা আমাদের বিরুদ্ধে কাজ করছে। আর আপনি যদি আপনার যে প্রশ্ন যে আমরা কেন পারিনি, ওই যে কিছু আমরা অনেকেই হয়তো সেই জায়গাটায় যেতে পৌঁছাতে পারিনি, তারা পৌঁছেছে, কারো না কারো মাধ্যমে পৌঁছেছে। তারা সেই সুযোগটা যেহেতু তাদের চক্রান্ত ছিল এটা, সে কারণে তারা মনে করছে রোকেয়া প্রাচীকে তো ঠেলতে হবে। আমি রোকেয়া প্রাচী নামটা ইচ্ছা করে বললাম, যে আমি না, অন্য অনেকেই। তো তারা ঢুকে গেছে আমাদের মধ্যে। তারা হেলমেট বাহিনী হিসেবে আমাদের সকল প্রশাসন, সকল দল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে গণভবন, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যেতে পেরেছে। ধরেন আপনি আমাকে ট্রাস্ট করেন, আমি আপনাকে বললাম যে এই ছেলেটি বা মেয়েটি খুব ভালো, আপনি একে কাজে লাগাতে পারেন। আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন কোনো একটি মন্ত্রণালয় বা কোনো একটি পোস্টে। আমি যখন আপনাকে সার্টিফাই করছি এই 4 জন সম্পর্কে, তখন আপনি কিন্তু সেটা বিশ্বাস করছেন। এখন এখানে দায়টা হচ্ছে আমি তাহলে ভুলটা করছি। এরকম বিশেষ কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু নেতা বা কিছু মন্ত্রী, এমপি, কিছু এত বড় রাজনৈতিক দলের তো কিছু না কিছু মানুষ ভুল করতেই পারেন। তো ওই যে কিছু মানুষের ভুল সিলেকশন, তার ফলে ওই যে বিষধর সাপগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল। আর 5ই আগস্ট পরবর্তী পর্যায়ে আমরা আসলে হুট করে যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সুনামির মধ্যে পড়েছি। মানে এর আগে তো অনেকবার বাংলাদেশে দুর্যোগ এসেছে, রাজনৈতিক বিপর্যয় এসেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু এবার যেটা হয়েছে এটা কিন্তু যারা 71 যুদ্ধ করেছে তারা বলে যে 71 এরকম ছিল না। দেখেন আমরা সবাই বন্দী, কেউ কারাগারে বন্দী, কেউ আত্মগোপনে বন্দী, আর আমাদের কিছু ভাইরা রাজপথে, মানে আত্মগোপন থেকে রাজপথে বেরিয়ে যাচ্ছে, আবার আত্মগোপনে আসছে। তো আমাদের পক্ষে আসলে চাইলেও এই মুহূর্তে টোটাল নেটওয়ার্কিং সিস্টেম, সিনেমা বলেন, নাটক বলেন বা ডকুমেন্টারি বলেন, এগুলো নির্মাণ করে সময়োপযোগীভাবে পৌঁছানো কঠিন। কারণ তারা কোটি কোটি টাকা ব্যয় করছে। তা মানে জামাত 6 কোটি টাকা পার মান্থ খরচ করে ফেক আইডি এবং আমাদের বিরুদ্ধে প্রচারণার জন্য। ইউনূস বাহিনী তাদের প্রচারণার জন্য যেভাবে বেতন দিয়ে, যেভাবে খরচ করে, আজকে আমাদের তৃণমূলের ভাই বোনরা না খেয়ে, একবেলা খেয়ে, অন্ধকারে থেকে, তারপরও মানে ওই মোবাইলে, ছোট মোবাইলে টিপে টিপে ফেসবুকে লিখছে। এরকম একটা অবস্থার মধ্যে আমাদের দলের ছেলেমেয়েরা। আবার যদি আপনি বলেন তাহলে দল থেকে কি টাকা পয়সা দিতে পারছে না? পারছে না। কারণ এটা বাস্তবতা। এটা শুনতে যে যাই বলুক না কেন, আপনার মাধ্যমে এই কথাটা আমার বলতে হবে। অনেকেই বলেন যে নেতারা কেউ সাহায্য করছে না, দল থেকে সাহায্য পাচ্ছে না। কিভাবে সাহায্যটা করবে? কেমন করে? যে নেতার বাড়িঘর ভেঙে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সে হয়তো প্রাণের ভয় বিদেশে গেছে। বিদেশে যাওয়ার ফলে হয়তো আজকে আমি যদি ভাই আপনার বাড়িতে যেয়ে উঠি, আপনি তো আমাকে রাখবেন, খাওয়াবেন। তার মানে তো এই না যে আমার লাইফ সেটেল হয়ে গেল। এরকম কিন্তু অনেকেই আছে। কোনো না কোনোভাবে হয়তো পাশের দেশে গেছে, নেপালে গেছে বা বিদেশে গিয়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাড়িতে উঠেছে। হ্যাঁ, গুটি কতক মানুষের হয়তো টাকা আছে, তারা হয়তো চোখ পাল্টে ফেলেছে, কিন্তু সবাই না। আবার অনেকের ব্যাংক জব্দ করা, ব্যবসা-বাণিজ্য সবকিছু ভাঙচুর। বাস্তবতাটা হচ্ছে যে সেভাবে চাইলেও অনেক বেশি করছে না তা নয়, কিন্তু অনেক বেশি সম্ভব হচ্ছে না। তো আমাদের আসলে এই সকল দুর্দশা আছে। শতভাগ সমাধান করা না হলেও অনেকখানি চেষ্টা করছে দলের নেতাকর্মীরা এবং বঙ্গবন্ধু কন্যা, তিনি যতটুকু পারছেন করছেন। হয়তো ৩৬৫ দিন এত বড় একটা দলের সবার সকল দায়িত্ব নেওয়া সম্ভব না। মামলাগুলো দেখছেন, যাদের বাড়িঘর ভাঙচুর তাদেরকে দেখছেন, প্রচুর দেখছেন। আমি অনেক কিছুর সাক্ষী, প্রচুর দেখছেন। কিন্তু আমরা সংখ্যায় অনেককে অনেকভাবে সম্ভব না, অল্প কিছু সম্ভব হচ্ছে। তো সেই জন্য ওদের সাথে আমরা পেরে উঠছি না। ওরা অনেক টাকা খরচ করছে, আর আমরা হৃদয় দিয়ে, জীবন দিয়ে কষ্ট করছি। আমাদের ভাইরা তৃণমূলের একদম প্রাণের শক্তি দিয়ে, প্রাণ শক্তি দিয়ে, মানে বুকের রক্ত দিয়ে লিখে লিখে কাজ করছে।
তো সেই জন্যই আমার মনে হয় যে টাকার কাছে আওয়ামী লীগের যে প্রাণ, আওয়ামী লীগের যে ভালোবাসা, যে মানে দেশপ্রেম, এগুলো হারবে না, এগুলো পরাজিত হবে না। মুক্তিযুদ্ধের সময় যে যারা যুদ্ধে গিয়েছিলেন তারা যেমন কোনো কিছু পাবেনি আশা করে যান নাই, বা কিছু পাওয়ার আশায় জীবন দিতে যাওয়া যায় না, ঠিক এখনকার যেসব ছেলেপেলে মিছিলে যাচ্ছে তাদের অনেকের সাথে আমাদের তো আলাপ হয়, আসলে কে কি দিবে না দিবে এটা ভেবে তারা ওইখানে যায় না, বা ওইটা করাও যায় না। সেটা আসলে তার বয়স, এই বয়সটাই একটু ঝুঁকি নেওয়ার বয়স, এই বয়সটাই প্রতিবাদ করার বয়স। রোকেয়া প্রাচী, আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, আর ওই অর্থনৈতিক যে বিষয়গুলা, আমি ভারতে আছেন আপনাদের এক নেতার সঙ্গে কথা বলে আমি চিন্তা করেছি, এটা আগে ভাবিনি সেটা। ওনার স্ত্রী খুব অসুস্থ, ওনার স্ত্রী খুব অসুস্থ, একটা কিডনি ফেলে দিতে হয়েছে, আর একটা কোনোভাবে চালু রাখা হয়েছে, কিন্তু উনি বলছেন অর্থ কষ্টের কথা, কেউ বিশ্বাস করবে না যে আমরা যে কি পরিস্থিতিতে আছি। বা অনেকের গল্প আমি শুনেছি, কেউ কেউ খুব ভালো আছেন, বেশিরভাগ হচ্ছেন একটা বাড়িতে 7 জন 8 জন করে থাকেন, তারা ফ্লোরিং করেন, নানা কিছু করেন। এই যে বিষয়টা, এইভাবেই কিন্তু আওয়ামী লীগ 71-এ বিজয়ী হয়েছে, এখন আরো একটা কঠিন পরীক্ষায় পড়েছে। রোকেয়া প্রাচী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার যে নতুন উদ্ভাবন আরপি স্টেশন চমৎকার হচ্ছে, আপনি লেগে থাকবেন, আপনার প্রতি আমাদের অনেক শুভেচ্ছা। আবার আমরা আপনাকে আনবো, কথা বলবো, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।